খারাপ হয় নাকি? রগড় করে চয়ন। সুরলাও রগড় করে। পিতৃরা তো আর আপনার মতো অনুভূতিহীন রোবট নয় যে তাদের অনুভূতি হবে না। চয়ন হাসে, বলে, অনুভূতিহীন রোবট? ভালো বলেছ। কাজের প্রেসারে আজকাল রোবটই হয়ে যাচ্ছি। ঢাকা কবে আসবেন? মাত্র সপ্তাহখানেক আগে তো গেলাম, এখন আর আসবো না। ও আচ্ছা। মলিন করে বলে সুরলা। থেমে বলে, চিবার জন্মদিনেও আসবেন না? সন্ধ্যার দিকে মিতু ফোন দিয়েছে। কথায় কথায় বলেছে চিবার জন্মদিন মাসখানেক পর। চিবার জন্মদিনে নিতু চিবাকে কি দেবে সেটাই জিজ্ঞেস করে। সুরলাও অনেক কিছু সাজেস্ট করে। নিতুর সব কিছুই অগ্রিম ভাবতে পছন্দ করে। আগে থেকে ভেবে রাখলে নাকি পরে হিমশিম খেতে হয় না, এমন ভাবনায় তার। চয়ন খানিক ভাবে, কপাল চাপড়ে বলে, খুকির জন্মদিনের কথা আমার মাথা থেকে সরে গিয়েছে। তুমি জানো কিভাবে? নিতু বলেছে। ও তো চিবার জন্মদিন নিয়ে কত কি প্ল্যানিং করে ফেলেছে। আপনার কোনো প্ল্যান নেই? আচ্ছা, ঢাকায় গিয়ে ওকে সারপ্রাইজ দিলে কেমন হয় বলো তো? চমৎকার হবে, সারপ্রাইজ ভালো লাগে আমার। তুমি আবার বলো না কাউকে, এটা সিক্রেট থাক। ঠিক আছে, তা কবে আসবেন? ওর জন্মদিনেই আসবো। আরো টুকটাক কথা বলে ফোন রেখে দেয়। সুরলা খুশিতে লাফিয়ে ওঠে। চয়ন আসছে, দেখা হবে আবার। মনে মনে ভেবে নাই, এবার দেখা হলে মনের কথা বলেই দেবে। বিছানায় এলোমেলো করে রাখা জামা কাপড়ের স্তূপ। সেই স্তূপের দিকে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে বিছানার কাছে দাঁড়িয়ে আছে সুরলা। চিন্তায় মগ্ন সে। কোন জামাটা পরলে তাকে ভালো লাগবে, কোন জামা পরে সে চয়নের সামনে যাবে ভেবে কুল পাচ্ছে না। চিবার জন্মদিন আর 2 দিন পর। চিবার জন্মদিনটা বেশ ঘটা করেই পালন করা হবে। আমন্ত্রিত অতিথির তালিকা নেহাতি কম নয়। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথির তালিকার শীর্ষে আছে নিতু এবং তার পরিবার। সুরলাকে নিতুদের পরিবারের সদস্যই ধরা হয় বলতে গেলে। সে হিসেবে চিবা ফোন করে আলাদাভাবে দাওয়াত দেয় সুরলাকে। রেহানা জাহান ও বোনের সাথে কথা বলে নিতুকে খিলগাঁও পাঠানোর জন্য রাজি করিয়েছেন। এতে সুরলা বেজায় খুশি। চয়ন ঢাকায় আসলে সে খিলগাঁও যাবে বলে আগে থেকে ঠিক করা। কি বলে যাবে সে বাহানা খুঁজছিল। আমন্ত্রণ পেয়ে তার কিছু করা লাগলো না, সব আপনা আপনি হয়ে গেল। মা তাকে আজ সকালে বলেছে যাবার কথা। বলতে দেরি, রুমে এসে ট্রলি বের করে কাপড় গোছানোর জন্য উদ্যত হতে দেরি নেই। এখন কি পরবে না পরবে সেটা নিয়ে বিপাকে পড়েছে। ঘণ্টাখানেক ভাবে, সমাধান পায় না। রাসনাকে ভিডিও কল দিয়ে সব ড্রেস দেখায় এবং পরামর্শ চায়। রাসনা পরামর্শ দেয় ডার্ক ব্লু বারবি গাউন পরতে। বার্থডে পার্টিতে বেশ যাবে সেটা। গাউনটা কয়েকদিন আগেই নিয়েছে সুরলা, পরা হয়নি। সুরলা রাসনার পরামর্শে সহমত প্রকাশ করে। গাউন এবং সেই সাথে যাবতীয় প্রসাধনী নিয়ে নেয়। ঝটপট ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে রওনা দেয়। সাবিনা ভ্রু কুচকে সব দেখেন। তার খট্টা লাগে, মেয়ের উচ্ছ্বাস দেখে প্রশ্ন করেন না। খালার বাসায় গিয়ে ব্যাগ রেখে নিতুর সাথে জন্মদিন উপহার সম্বন্ধীয় আলোচনায় বসে সুরলা। নিতুর উপহার কেনা হয়ে গেছে। সুরলা নিতুকে নিয়ে বেরোবে বলে কিনে নি। বিকেলে দুজনে গিফট কিনতে বেরিয়ে পড়ে। বাসার গেটেই চিবার সাথে দেখা হয় তাদের। বান্ধবীকে চোখে পড়তেই এগিয়ে আসে চিবা। উৎফুল্লতার সাথে বলে, নিতু কোথায় যাচ্ছিস? আপুকে নিয়ে শপিং এ যাচ্ছি। সরে গিয়ে সুরলাকে দেখিয়ে বলে নিতু। চিবার নজরে আসে সুরলা। সুরলা নিতুর পেছনে দাঁড়ানো ইতিপূর্বে তাকে চোখে পড়েনি চিবার। চিবা হেসে বলে, কেমন আছো আপু? ভালো, তুমি কেমন আছো? হেসে উত্তর দেয় সুরলা। কতদিন পর দেখছি তোমায়। আজকাল নিতুদের বাসায় আসা কমিয়ে দিয়েছো মনে হয়। ঠিক তা নয়, পড়াশোনার একটু চাপ ছিল, তাই মাসখানেক আসা হয়নি। আমার জন্মদিনে নিতুর সাথে সবার আগে তোমাকে আমাদের বাসায় দেখতে চাই। আমাদের বাসা থেকে একসাথে হলে যাব, তুমি আসবে কিন্তু। আমন্ত্রণ নামা মনে করিয়ে দেয় চিবা। সুরলা ইতিবাচক জবাব দেয়, অবশ্যই আসব, তোমার জন্মদিন উপলক্ষেই এখানে আসা। যাক, জেনে খুশি হলাম। চিবা খুশি হয়, কিছু একটা ভেবে বলে, ফোনে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব ভেবেও করা হয়নি। আচ্ছা আপু, তুমি লাস্ট যখন এসেছো তখন আন্টি মানে নিতুর মায়ের সাথে কি জগিংয়ে বেরিয়েছো? নিতুকে জিজ্ঞেস করবে বললেও করেনি। এখন সুরলাকে দেখে চয়নের বলা নিতুর ছোট বোনের কথা মনে পড়েছে। সুরলা ভ্রুকুসকে বলে, হ্যাঁ, এখানে এলেই তো আমি খালামণির সাথে জগিংয়ে যাই। কেন? চয়ন আবার বাসায় কিছু বলে টলে দেয়নি তো ভাবে সুরলা। চিবা আবারও প্রশ্ন করে, জগিং করতে গিয়ে ভাইয়ের সাথে দেখা হয়েছে তোমার? কোন ভাইয়া? না জানার ভান করে সুরলা। আগ বাড়িয়ে কিছু বলা ঠিক হবে না। চয়ন ভাইয়ের সাথে? সুরলার ঢোক গেলে। এখন কি নিতুর কাছে ধরা পড়ে যাবে? নিতু শুনেছে মানে পুরো দুনিয়ার মানুষ শুনবে। সুরলা আবারও না জানার ভান করে।
প্রশ্নবোধক চাউনি দিয়ে নিতুর দিকে তাকায়। নিতু ফিসফিস করে বলে, তোমার আমার চুল টানাটানিতে পাশের বিল্ডিং এর ছাদে থাকা একমাত্র দর্শক ছিল এই ছেলেটা। তার কথা বলছে চিপা। ওর ভাই চয়ন, ওদের বাসায় তো দেখা হয়েছে তোমার সাথে, সিঁড়ির ঘরে, ভুলে গেলে? সুরলাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। সুরলা মনে মনে হাসে। ভুলে তাকেই যায় যার বিচরণ মনের ক্যানভাসে দেখা যায় না। যে প্রতিক্ষণ মনের ক্যানভাসে বিচরণ করে তাকে কিভাবে ভুলে যায়? নেহাত না জানার ভান করে আছে, নয়তো এই কথাটা বলে দিত নিতুকে। সুরলা খানিক ভাবে, তারপর মনে পড়ার ভান করে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। ওই ছেলেটার সাথে একদিন জগিং করতে গিয়ে দেখা হয়েছে। কথা হয়েছে? প্রশ্ন করে চিবা। টুকটাক। তার মানে ভাইয়া তোমার কথাই বলেছিল? সুরলা চমকায়। চয়ন তার কথা বাসায় বলেছে? কি বলেছে? নিতুর দিকে তাকায়। নিতু ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। সুরলা প্রশ্নবোধক চাহনি দিয়ে বলে, কি বলেছে? নিশ্চয়ই ভালো কিছু বলেছে, ভাবে সুরলা। এক প্রকার কৌতূহল কাজ করছে তার মাঝে। চিপা বলে, একদিন জগিং থেকে এসে আমাকে বলে, আমি এত বড় হয়েও জগিং করি না, অথচ নিলয়ের ছোট বোন আমার থেকেও ছোট হয়ে প্রতিদিন ভোরে উঠে জগিংয়ে যায়। আমার তার থেকে শেখা উচিত। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, নিতুর ছোট বোন তো নেই। ভাইয়া কাকে নিতুর ছোট বোন ভাবছে? পরে খেয়াল হলো সম্ভবত তোমাকেই নিতুর ছোট বোন ভেবেছে। এখন নিশ্চিন্ত হলাম, নিতুর সেই তথাকথিত ছোট বোন তুমিই ছিলে। অকপটে বলে যায় চিবা। নিতুর ভীষণ হাসি পায়। এটাই শোনার বাকি ছিল। সে হাসি চেপে বলে, আসলে সুরলা আপুকে দেখতে অনেক পিচ্চি লাগে তো, তাই হয়তো চয়ন ভাইয়া আপুকে আমাদের ছোট বোন ভেবেছে। আমি যখন ভাইয়াকে বলি নিতুর ছোট বোনই নেই, তখন ভাইয়া আমার সাথে তর্ক জুড়ে দেয়, বলে আপু নাকি তোদের ছোট বোন, সর্বোচ্চ 7-8 পরে এমন হবে। সুরলা আপুকে দেখতে তেমনই মনে হয়। আপু তুমি কিছু মনে করো না। সরল গলায় বলে চিবা। সুরলা ফুস করে নিঃশ্বাস নাই। এটাই হবার ছিল। এতদিন ফোনে কথা বলে মেসেজিং এর মাঝে কম হলেও 1000বার সুরলা বলেছে তার পড়াশোনা এবং বয়সের কথা। প্রমাণও দেখিয়েছে। জয়ন বিশ্বাস করে না, উল্টো প্রতিবারই হেসে জবাব দেয়, ছোট আছো, ছোটই থাকো, বড় হওয়ার চেষ্টা করো না, মানাবে না। তুমি যত যাই বলো আমি বিশ্বাস করব না। জয়নকে বিশ্বাস করানো দায়। জয়ন তাকে ছোট বোনের মতোই ট্রিট করে। একদিন তো বলেই দিয়েছে। আমার মাঝে মাঝে আফসোস হয়, কেন তোমার মতো একটা পিচ্চি বোন নেই, থাকলে কত মজা হতো। জয়নের এই কথা শুনে সোলা রেগে কল কেটে দিয়েছে প্রতিবারই। কথায় কথায় অনেকভাবে চয়নকে নিজের মনের কথা বোঝানোর চেষ্টা করেছে। চয়ন উল্টো বোঝে সব সময়। চয়নের মনে আলাদা কোনো ভাবনা আসেনি এখন অবধি। তা বেশ বুঝতে পারে সুরলা। কবে বুঝবে চয়ন তাকে? ছোট বোনের অভাব শুধু, বইয়ের অভাব নয়। বোন না ভেবে বউ তো ভাবতে পারে। একরাশ অভিযোগ সুরলার, যা ঘুণাক্ষরেও টের পায় না সুরলা। সুরলার নীরবতা দেখে চিবা মলিন গলায় বলে, আপু তুমি কিছু মনে করো না প্লিজ। বার্থডে পার্টিতে তো ভাইয়া আসবে না, আসলে পরিচয় করে দিতে পারতাম সঠিকভাবে। ভাইয়ের না আসার কথা বলতে গিয়ে মুখ মলিন হয় চিবার। সুরলা কৃত্রিম হেসে বলে, পরিচয় করিয়ে দেয়া লাগবে না, আমি কিছু মনে করিনি। এদিকে নিতুর পেটে হাসির দলেরা খিলখিল করছে, যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে। এখানে হাসা যাবে না, চুল টানাটানি সিন রিপিট হবে, তাই প্রসঙ্গ পাল্টাই। তা চিবা, তুই কোথায় যাচ্ছিস? চিবা উত্তর দেয়, তোদের বাসায় যাচ্ছি। আমাদের বাসায়? তোর একটা হেল্প লাগবে আমার, তাই তোদের বাসায় যাচ্ছি। কি হেল্প? বাসায় চল, তারপর বলছি। চল তবে। বাসার দিকে ফেরে নিতু। চিবা বাধা দিয়ে বলে, এখন তোদের বাসায় যাব না, তুই বরং আমাদের বাসায় চল। শপিং থেকে ফিরে যাই? না, এক্ষুনি চল। তাড়া দেয় চিবা। সুরলা আপত্তি জানায়, শপিং থেকে ফেরার পথে যাবে নিতু, এখন একটু যেতে হবে আমাদের, কিছু মনে করো না। কৃত্রিম হাসি দিয়ে বলে সুরলা। সুরলার কথার উপরে কথা বাড়ায় না চিবা। যেতে তাই তাদের নিজের বাসার দিকে হাঁটা ধরে। চিবার দৃষ্টির আড়াল হতেই হাসিতে পেটে পড়ে নিতু। হাসতে হাসতে রাস্তার ধারে বসে পড়ে, বলে, এখন পারলে চট্টগ্রাম গিয়ে চয়ন ভাইয়ের চুল ছিঁড়ে আসো। সুরলা রেগে তাকায়। নিতুর হাসির গতি বাড়ে। পথচারীরা আর চোখে তাকায় সেদিকে, তাও নিতুর হাসি থামে না। ধমক দিয়ে নিতুর হাসি থামায় সুরলা। শপিং শেষে বাসায় ফিরে সবাইকে বলে আরেক দফা হাসি।
দুদিন পর সন্ধ্যায় ডার্ক ব্লু গ্রাউন্ড এর সাথে ভারী মেকআপ নিয়ে তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে সুরলা। একটু পরেই তারা সবাই হলের উদ্দেশ্যে বের হবে। চিবার জন্মদিন পার্টির ভেন্যু হচ্ছে ফরচুন কনভারসেশন হল। চিবার অনুরোধে নিতু এবং সুরলাকে তাদের বাসা থেকে তার সাথে হলে যাবার কথা থাকলেও সুরলা তৈরি হতে দেরি হয়, তা আর হয়ে ওঠে না। তারা সরাসরি হলে যাবে। সুরলা জন্মের পর থেকে এতটা সাজেনি বোধহয় যতটা আজ সেজেছে। নিতু নীতিকার সাজ সে কখন শেষ। সবাই বসার ঘরে অপেক্ষা করছে সুরলা। সুরলা নীতিকার ঘরে দরজা বন্ধ করে সাজতে বসেছে। নিজেকে আরেকবার আয়নায় দেখে ফোন আর পার্স নিয়ে রুম থেকে বের হয় সুরলা। বসার ঘরে গিয়ে বলে, আমি রেডি, চলো এবার। সবার নজরে আসে সুরলা। বিস্মিত চাহনি ফেলে সবাই। সুরলাকে এত সাজতে দেখেনি সে, তারা চেনাই যাচ্ছে না, চেহারা পাল্টে গিয়েছে যেন। নিতু অবাক কণ্ঠে বলে, আপু, তোমাকে তো চেনাই যাচ্ছে না। সুন্দর লাগছে না? নিতু জবাব দেবার আগে রেহানা এসে দোয়া পরে ফু দেন, বলে, ভীষণ সুন্দর দেখাচ্ছে তো, কারণ নজর না লাগে। নিলয় বলে, তোমাকে বারবি রলের মতো লাগছে আপু। সুরলা হাসে, যা, খারাপ লাগছে না। নীতিকা বাঁকা চোখে তাকায় সুরলার দিকে, কিছু বলে না। পার্টিতে যায় সবাই। সুরলার চারপাশে চোখ বুলিয়ে চয়নকে খোঁজে। কাল রাতে যখন চয়নের সাথে কথা হয়েছে তখন চয়ন বলে রাত 12টায় এসে চিবাকে উইশ করবে। রাতে এলে এখন পার্টিতে থাকার কথা, কিন্তু চোখে পড়ছে না কেন। সুরলা চয়নকে কল দেয়। ফোন রিং হয় কিন্তু রিসিভ হয় না। চয়ন কি তবে আসেনি? তার এত সাজসজ্জা তবে কার জন্য? মলিন মুখে একটা চেয়ারে বসে সুরলা। সময় বাড়ে কিন্তু চয়নের দেখা পায় না। রাত 8টা নাগাদ কেক আনা হয়। চিবা তার মা আর ভাই চরণকে নিয়ে যখনই কেক কাটতে যাবে তখন একটা কথা ভেসে আসে সবার কানে। কি হচ্ছে এখানে? সবাই থেমে যায়। বাক্যের উৎস খুঁজতে এদিক ওদিক তাকিয়ে সমাধান হয়ে ধূসর রঙের শার্টের ওপর কালো ব্লেজার পরনে চয়ন ভিড় ঠেলে বোনের দিকে এগোয় ধীর পায়ে। চয়নকে দেখতেই চিবার চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে। ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। চয়ন বোনকে আগলে হেসে বলে, এমনিতে তোকে পেতনির মতো লাগে, মেকআপ মাখিয়ে কাঁদলে আরো বাজে লাগবে, শেষে সবাই ভয় পালাবে। চিবা ভাইকে ছেড়ে ভেজা গলায় বলে, জানো কত মিস করেছিলাম তোমায়। অনেক দিন কেক খাই না, তাই চলে এলাম কেক খেতে। তুই আবার ভাবিস না তোকে সারপ্রাইজ দিতে এসেছি। চিবা হাসে। সে জানে তার ভাই তাকে সারপ্রাইজ দিতে এসেছে, কিন্তু স্বীকার করবে না। তার জাত যাবে যে। সে হেসে বলে, বুঝতে পেরেছি, তুমি চট্টগ্রাম থেকে ঢাকা এসেছো এক টুকরো কেক খেতে। চলো কেক কাটি। মা ভাইয়ের সাথে কুশল বিনিময় করে চয়ন বোনের সাথে দাঁড়ায়। চয়নকে দেখে লাফিয়ে উঠেছে সুরলা। মুখে মলিনতা সরে গিয়ে উৎফুল্লতা দেখা দিয়েছে। ধীর পায়ে এগোয় স্টেজের দিকে, যেখানে চিবারা কেক কাটছে। তার স্ত্রীর দৃষ্টি চয়নের দিকে। ঠোঁটের কোণে হাসি নিয়ে তাকিয়ে আছে। কেক কাটা হয়। উপহার পর্ব শেষে ডিনারের আগে সবাই যে যার মতো খোঁজ গল্পে মত্ত হয়। সুরলা তার নিতু আর চিবার সাথে বসে গল্প করছে। চয়ন চরণের সাথে দাঁড়িয়ে কথা বলছে। এক পর্যায়ে চরণের কলে সে অন্যদিকে চলে যায়। চয়ন একা হয়। সুরলা ওয়াশরুমের কথা বলে এগোয় সেদিকে। চয়নের কাছে গিয়ে কোনো ভনিতা ছাড়াই বলে দেয়, শুনুন, আপনি ট্রান্সফার নিয়ে ঢাকা চলে আসুন। বিয়ের পর আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। চয়ন চারদিকে চোখ বুলিয়ে অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে কিনা দেখছে। আকস্মিক কারো কথায় পাশে তাকায়। কালচে নীল বারবি গাউন, চেহারায় উপচে পড়া প্রসাধনীর ভিড়, কান হাত গলায় জুয়েলারির সমাহার, চুলগুলো পপ করে ছেড়ে দেওয়া, পিঠ ছড়িয়ে গেছে। তা পুতুল সদৃশ একটা মেয়ে তার নজরে পড়ে। ভারী মেকআপ আর উইনের কারণে চয়ন তাকে চিনতে পারে না। রুকুসকে তাকায়। সুরলা আন্দাজ করে চয়ন তাকে চিনতে পারেনি। তার রাগ হয়। আমি ওনাকে প্রপোজ করার চিন্তায় আছি, আর জনাব আমাকে ভুলে বসে আছে। জনাব, আপনার কপালে চুল টানাই আছে। কথাটা মনে মনে বলে কটমট করে তাকায় চয়নের দিকে। চয়ন আবার ভ্রুকুসকায়। এই মেয়েটা কোথা থেকে উদয় হয়ে উদ্ভট আচরণ করছে। সুরলা রাগী চাহনি দেয় চয়নের পানে, তারপর কপাল চাপড়ে চলে যায় অন্যদিকে। এখানে থাকলে তাকে না চেনার অপরাধে চয়নের চুল টেনে ধরবে নিশ্চিত। পুরো ব্যাপারটা চয়নের মাথার উপর দিয়ে যায়। ঢাকা আসুন, বিয়ের পর আমি থাকতে পারবো না, এই কথার মানে খুঁজতে থাকে। বুঝতে পারে না। ভাবনায় মগ্ন হতে যাবে তখনই চরণের ডাক পড়ে। চয়ন চলে যায় সেদিকে। সুরলা গিয়ে আবারও নিতুর পাশে বসে পড়ে। নিতু আর চিবা সেলফি তুলছিল। সুরলাকে দেখে চিবা বলে, আপু আসো সেলফি তুলি। তোমরা তোলো।
আমার ভালো লাগছে না। গম্ভীর মুখে বলে সুরলা। নিতু ভ্রুকুচকে তাকায় সুরলার দিকে, বলে, কেউ কিছু বলেছে? থেমে বলে, কেউ আবার তোমাকে পিচ্চি বলেছে? বলে চাপা হাসে। সুরলার রাগত চাহনি দেয়, কিছু বলে না। চিবা সুরলার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে আপু? কিছু না। চিবা বুঝতে পারে সুরলা কোন কারণে ক্ষেপে আছে। সে অধিক ঘাটায় না। সুরলার মন ভালো করতে বলে, আপু তুমি জানো তোমাকে আজ ডলের মতো লাগছে। সুরলা কৃত্রিম হেসে বলে, ধন্যবাদ। আসো সেলফি তুলি, এই মুহূর্তটা স্মৃতির খাতায় বন্দি করি। ধ্যান অন্যদিকে গেলে মনের রাগ ক্ষোভ খানিকের জন্য ভুলে যাবে, প্লিজ। আবদার করে চিবা। সুরলা অনিচ্ছা সত্ত্বেও সায় জানায়। ঠোঁটের কোণে হাসি রেখা টেনে নানান ভঙ্গিতে সেলফি তোলে। ডিনার করার সময় সুরলা, নিতু, চিবা যেই টেবিলে বসেছিল সেই টেবিলে বসে সুরলা। চয়ন খাবারের তদারকি করতে আসে তাদের টেবিলের কাছে। সুরলার সাথে বেশ কয়েকবার চোখাচোখি হয়। যতবারই চোখাচোখি হয়েছে সুরলার চোখ রাঙায়। চয়ন ভ্রুকুচকে দৃষ্টি সরায় প্রতিবারই। পার্টি শেষে বের হওয়ার সময় সুরলাকে একা পেয়ে চয়ন জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছিলেন কেন? কারণ জানতে পারি? সুরলা কোনো উত্তর না দিয়ে চোখ রাঙিয়ে হাঁটা ধরে। বিরক্তি চেয়ে যায় চয়নের মুখে। পার্টি শেষে বাসায় ফিরতে ফিরতে রাত 11টা বাজে। অতিথিরা সবাই সেন্টার থেকেই যে যার বাসায় চলে যায়। সারাদিন ধকল যাওয়ায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে চয়ন। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বারান্দায় চলে যায় সুরলা। দোলনায় ফোন হাতে নিয়ে বসে পড়ে। চয়নকে কল দেয়। অনেক রাগ জমে আছে, না ঝাড়লে শান্তি পাবে না। তাকে না চেনার অপরাধে অনেকগুলো কথা শোনাবে এখন। সিদ্ধান্তে অটল সুরলা একের পর এক কল করতে থাকে, কিন্তু চয়ন ওঠায় না। কম হলেও 50টা কল দিয়েছে। রাগের মাত্রা বাড়ে। চয়ন ইচ্ছে করে তাকে এড়িয়ে যেতে চাচ্ছে না তো। কল দেওয়া বন্ধ করে মেসেজ দেওয়া শুরু করে। একে একে 75টা মেসেজ দেয় চয়নকে। রিপ্লাই আসে না, সবগুলো রাগের ইমোজিতে ভরা। আরও মেসেজ দিতে যায়, পারে না। তার ফোনের ব্যালেন্স শেষ। রাগে ফোন ছুঁড়ে মারে। ফ্লোরে পড়ার আগে কেউ একজন মুঠোবন্দি করে নেয়। সুরলা তখন রাগ দমাতে ব্যস্ত, তার নজর সেদিকে যায় না। বারান্দায় আগত মানুষটা এগিয়ে আসে সুরলার দিকে। সুরলা পাশে বসে, বলে, কি হয়েছে আমার বোনটার? এত রাগ আর ফোন ছোঁয়াছুঁয়ির কারণ কি? সুরলা পাশে তাকায়। নীতিকাকে চোখে পড়ে। কোনো উত্তর দেয় না সে। অন্যদিকে ফিরে তাকায়। নীতিকা আবার বলে, ঝগড়া হয়েছে? সুরলা ফুস করে নিঃশ্বাস ছাড়ে। নিজের রাগ দমিয়ে প্রশ্ন ছড়ে, কার সাথে ঝগড়া হবে? আজকে পার্টি মধ্যমণির ভাইয়ের সাথে। মুস্কি হেসে বলে নীতিকা। সুরলা বুঝতে পারে না, বলে, কার কথা বলছো তুমি? যার প্রেমে হাবুডুবু খাচ্ছে আমার বোনটা, তার কথা বলছি। সুরলা ভাবনায় পড়ে। নীতিকার কথা মনে মনে আওড়ায়। সে যার প্রেমে হাবুডুবু খাচ্ছে সে তো চয়ন, আর পার্টির মধ্যমণি তো চয়ন। তার বুঝতে বাকি থাকে না তার বোন জেনে গেছে চয়নের কথা। সে অবাক হয়ে বলে, আপু তুমি কিভাবে? সুরলাকে থামায় নীতিকা। সুরলার গাল টেনে বলে, চয়নের ছবি ফোনে ওয়ালপেপারে সেট করে ঘুরে বেড়ালে যে কেউ বুঝবে। গতবার আমাদের বাসা আসার পরই চোখে পড়েছে ব্যাপারটা। এর আগে একদিন ছাদে বসে তোদের কথা বলতে দেখেছি, আর আজ পার্টিতে চয়নের দিকে তোর তাকানো আর চয়নের সাথে কথা বলা দেখে আমি নিশ্চিত হই এই সেই মানুষ যে আমার বোনের মন চুরি করেছে। সুরলা লাজুক হাসে, কিছু বলে না। কি বলবে খুঁজে পায় না। তার অস্বস্তি হয়। নীতিকা বোনকে সহজ করতে বলে, জানিস আমি কি পরিমাণে চিন্তায় পড়েছিলাম? তোর মতো সহজ সরল মেয়ে আবার কার পাল্লায় পড়েছে? মানুষটা যদি খারাপ হয়, এই ভয় আমাকে খেয়ে যাচ্ছিল। যাক, এখন আমি নিশ্চিত হলাম। কেন? তড়িৎ প্রশ্ন ছড়ে সুরলা। নীতিকা হেসে বলে, চয়ন ভীষণ ভালো ছেলে। ওর মতো ছেলে হয় না। স্বভাব, চরিত্র, রূপ, গুণ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব দিক দিয়েই পারফেক্ট। সেই ছেলে যদি তোর জীবনে আসে তবে খারাপ কিছু নয়, বরং চমৎকার কিছুই হবে। তুই সুখে থাকবি, তাই নিশ্চিন্ত হলাম আমি। তবে তোর কপালে বেশি দিন প্রেম করতে পারবে না। কেন? অবাক হয়ে প্রশ্ন করে সুরলা। নীতিকা বলে, চয়নের আম্মু এসেছিল 5 দিন আগে পার্টির দাওয়াত দিতে। কথায় কথা জানালেন চয়নের জন্য মেয়ে দেখছেন, ছেলেকে শীঘ্রই বিয়ে করাবেন। ছেলের বয়স হচ্ছে, তাই তোদের প্রেমটা শীঘ্রই বিয়েতে গড়াবে বলে মনে হচ্ছে। মুস্কি হাসে নীতিকা। সুরলা গম্ভীর মুখে বলে, আগে প্রেমটা ঠিকঠাক মতো হোক, তারপর বিয়ের চিন্তা করা যাবে। নীতিকা হাসি থামায়, ভ্রুকুচকে বলে,
কি হয়েছে বলতো? পার্টিতেও দেখলাম চয়নের সাথে কথা বললি, তখন তো সব ঠিকঠাক ছিল। হঠাৎ কি হলো তোর? এত রেগেছিস কেন? সরলা ফ্রুস করে নিঃশ্বাস ছাড়ে। নীতিকা যেহেতু জেনে গেছে তাই তাকে বলাই যায়। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে পার্টিতে চয়নের আচরণের কথা বলে বোনকে। তাদের প্রেমের মাত্রাও জানাতে ভুলে না। নীতিকা অবাক হয়। সে ভেবেছিল এদের প্রেম বেশ জমেছে, এখন দেখে তা একতরফা। নিজের বিস্ময় চাপিয়ে বলে, এত রাগের কোনো কারণ তো আমি দেখছি না। তোকে আজ অন্যান্য দিন থেকে একেবারেই ভিন্ন লেগেছে। উইক আর মেকআপের জন্য তোর রূপ পরিবর্তন হয়েছে। তোকে একদমই চেনা যায়নি। প্রথমে তো আমি নিজেও চিনিনি। এর আগে যেহেতু চয়ন্তকে এই রূপে দেখেনি তাই চেনে নি, না চেনারই কথা। এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু হাইপার হওয়ার কি আছে বলতো? আমার লুক চেঞ্জ হলেও গলার স্বরটা তো চেঞ্জ হয়নি। অন্তত গলার স্বর ধরে তো চিনতে পারতো। অভিমান ভরা গলায় বলে সুরলা। নীতিকা হেসে জবাব দেয়, হয়তো তেমন খেয়াল করেনি। তাছাড়া তোর লুক দেখে তোর কথা মাথায়ও আসেনি। হয়তো অচেনাই মনে হয়েছে। ও তোর কাঁধ অব্দি চুল দেখেছে। তখন তুই উইক করে লম্বা চুল নিয়ে ঘুরে বেড়ালে চিনবি কিভাবে বল? এ না হয় বুঝলাম, কিন্তু এখন কল ধরছে না কেন? হয়তো ঘুমাচ্ছে, সারা দিন অনেক ধকল গেছে। আয় তুইও ঘুমিয়ে পড়বি, সকালে কথা বলিস ওর সাথে। তুমি যাও, আমি আসছি। নীতিকা উঠে দাঁড়ায়, দরজা অবধি গিয়ে থামে, পিছু ফিরে বলে, একতরফা ভালোবাসায় অভিমান, অধিকার, অভিযোগ সব একজনেরই হয়। সেগুলো নিজের মাঝে চেপে রাখতে হয়, প্রকাশ করা উচিত নয়। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার ভালোবাসার মানুষটার কাছে তার ভালোবাসা প্রকাশ করছে না, আর তার ভালোবাসাটা দুই তরফা হচ্ছে না। মনে রাখবি, এখন জনের প্রতি তোর কোনো অধিকার নেই। তুই অধিকার তখনই পাবি যখন তুই ওকে ভালোবাসার কথা বলবি এবং সে তোর ভালোবাসা গ্রহণ করবে। আগে ওর মনে নিজের জায়গা করে নে, তারপর অধিকার দেখাস, এখন নয়। সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হয়। খেতে খেতে সুরলার কথা মনে পড়ে চিবার। চয়নের সাথে তার পরিচয় করিয়ে দেবার কথা ছিল, সে বেমালুম ভুলে গেছে। পরিচয় করিয়ে দিতে না পারলেও ভাইয়ের ভুল ধারণাটা মেটাতে চায় সে। চিবা তার পাশে বসা চয়নের দিকে তাকায়। চয়ন এক মনে খেতে যাচ্ছে। চিবা বলে, ভাইয়া জানিস, কাল পার্টিতে নিতুর ছোট বোনের সাথে দেখা হয়েছে। ওর থেকে স্বাস্থ্যবিধি জেনে নিয়েছি। কিট্টি এসেছে পার্টিতে? অবাক হয়ে বলে চয়ন। কিট্টিকে? প্রশ্ন করে চিবা। চয়ন খেতে খেতে বলে, ওকে দেখতে ছোটখাটো বিড়াল ছানার মতো কিউট লাগে, তাই আমি ওর নাম দিয়েছি কিট্টি। 7-5 ভাবে না চয়ন। চিবা ভ্রু নাড়িয়ে ভাইয়ের কথা হজম করে। চিবা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, ও এসেছে নিতুদের সাথেই। আমার চোখে পড়েনি কেন? ও তো আমার আর নিতুর সাথেই ছিল। সম্ভবত তুই ওকে চিনতে পারিসনি। আমি ওকে চিনি ভালোভাবে, চিনতে পারবো না কেন? কাল ও একেবারে ভিন্ন লুকে এসেছে। প্রথমে আমি নিজেই চিনতে পারিনি, একেবারেই পুতুল পুতুল লাগছিল। চয়নের খটকা লাগে। কোথাও কাল তার সাথে উদ্ভব আচরণ করা মেয়েটা কিট্টি নয় তো? সে বলে, ছবি আছে, দেখা তো। ফোন চিবার সাথেই ছিল। সে লক খুলে সরলার সাথে তোলা সেলফি দেখায় চয়নকে, বলে, এটাই তথাকথিত তোমার কিট্টি ওরফে নিতুর ছোট বোন। চয়ন বিশ্বাস করতে চায় না। সন্ধিয়ান হতে বলে, তুই শিওর? কাল উইক আর মেকআপে ওকে ভিন্ন লেগেছে। তোমার খটকা লাগলে আমি সিম্পল ছবি দেখাই একটা। বলে গ্যালারি গেটে ফেসবুক থেকে সেভ করা সোলার একটা ছবি দেখায় চয়নকে, বলে, দেখো, এইটা তোমার কিট্টির এভারেস্ট লুক। তার মানে কাল বিয়ে? থাকা না থাকার কথা কিট্টি বলেছে, কিন্তু কেন? কিট্টির সাথে ওর বিয়ের কি সম্পর্ক? আর উদ্ভট আচরণ করছিল কেন? ভাবনায় পড়ে চয়ন। মিসেস জুবায়েদা আর চরণ এতক্ষণ চিবা আর চয়নের কথা শুনছেন। সব কিছু তাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। তাদের জানা মতে নিতু ছোট বোন নেই। তবে এরা কার কথা বলছে? মিসেস জুবায়েদা বলেন, তোরা কার কথা বলছিস? এই কিট্টিকে? কিট্টি হলো নীতির ছোট বোনের কথা। চিবা জবাব দেয়, নিতুর ছোট বোন হিলি কোথায়? ভ্রু কুসকে বলেন জুবায়েদা। সুরলা আপুকে চিনো? হ্যাঁ। সাই জানায় জুবায়েদা। সুরলা আপু ভাইয়ার 7-8 পড়ুয়া, কিট্টি আর নিতুর ছোট বোন। কি সব আবল তাবল বকছে? শুরলা কেন নিতুর ছোট বোন হতে যাবে? বিরক্তি মাখা গলায় বলেন জুবায়েদা। চিবা হেসে বলে,
ভাইয়া সরলা আপুকে নিতুর ছোট বোন মনে করে। চয়ন ভ্রুকুসকে বলে, ভাইয়া মনে করে মানে কি? মানে হলো সরলা আপু নিতুর ছোট বোন নয়। তাহলে কি? সরলা আপু নিতুই খালাতো বোন, নিতুর সাবিনা খালার মেয়ে। বয়সে আমাদের থেকে কয়েক বছরের বড় হবে। এইটুকুনি মেয়ে কিভাবে নিতুর বড় বোন হয়? ভ্রুকুসকে বলে চয়ন। জোবাইদা বলেন, ওকে দেখতে বাচ্চা মনে হয়, আসলে ও বাচ্চা না, ভার্সিটিতে পড়ে। চিবা মায়ের সাথে সাই জানিয়ে বলে, হ্যাঁ আপু তো আইইউবিতে পড়ে, 4th সেমিস্টার। দেখে একেবারেই মনে হয় না যে কেউ সরলা আপুকে টিনেজ ভাববে। চয়ন ভীষণ ধাক্কা খায়। সে এতদিন যাকে বাচ্চা ভেবে এসেছিল সে বাচ্চা নয়। মেয়েটা কতবার নিজেকে বড় দাবি করেছে, অথচ সে গ্রাহ্য করেছে। এক রাশ লজ্জা এসে ভর করে তাকে। এতক্ষণ সবার কথা শোনার পাশাপাশি স্ত্রীর দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে ভাইকে পর্যবেক্ষণ করছে চরণ। হুট করে প্রশ্ন করে, ভাই তুমি মেয়েকে কিভাবে চেনো? জগিংয়ে দেখা হয়েছিল মাসখানেক আগে। ওকে দেখে আমারও বাচ্চাই মনে হয়েছে। টুকটাক কথা হয়েছে এই যা। ফোনের কথা বলে না, আবার উল্টো ভাবতে পারে। ধাক্কাটা সামলে উঠতে পারে না সে। কোনো মতে খাবার শেষ করে রুমে চলে যায়। এই প্রথম কোনো মেয়ের ব্যাপারে এতটা আগ্রহ দেখিয়েছে চয়ন। এটা মাথায় রাখেন জুবাইদা আর চরণ। রুমে গিয়ে ফোন হাতে নেয় চরণ। কাল রাতে বাসায় ফিরে যে ফোন সাইলেন্ট করে বালিশের নিচে রেখেছে আর ধরা হয়নি। স্ক্রিন অন করতে কল, মেসেজ, নোটিফিকেশনের বন্যা বয়ে যায়। একে একে ডায়াল লিস্ট আর মেসেজ বক্স চেক করে। মেসেজে সরলার রাগটা চোখ এড়ায় না। সরলার রাগের কারণ খোঁজে। কাল তার সাথে দেখা হওয়ার পর থেকে পুরোটা সময়ের ওপর চোখ বুলায়, কোনো কারণ খুঁজে পায় না। অগত্যা কল দেয়। ঘড়ির কাঁটায় তখন সকাল 9:30। বেঘরে ঘুমাচ্ছে সুরলা। ফোনের ভাইব্রেশন ঘুম ছুটে যায়। ফোন হাতে নিয়ে আধো চোখে তাকায় ফোন পানে। চয়ন নামটা স্ক্রিনে ভাসতে দেখে লাফিয়ে উঠে বসে। তড়িঘড়ি করে রিসিভ করে ফোন কানে দেয়, বলে, কাল রাতে কতগুলো কল মেসেজ দিয়েছি আপনাকে, কোনো রেসপন্স পাইনি। আমি তো ভেবেছি আজ কবুতরের মাধ্যমে বার্তা পাঠাবো আপনার কাছে। না চাইতেও অভিমান ঝরে পড়ে সুরলার স্বরে। চয়ন গভীর গলায় বলে, ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিলাম তাই চোখে পড়েনি। মেসেজে এত রাগ ঝাড়ার কারণ কি? সুযোগ পেলে আপনার সবগুলো চুল ছিঁড়তাম, সুযোগ পাইনি তাই মেসেজে রাগ ঝেড়েছি। কারণ কি জানতে পারি? কাল আপনি আমাকে চিনতে পারেননি কেন? তোমাকে আজ অন্যরকম লেগেছে তাই চিনতে পারিনি। অন্যরকম বলতে কেমন? বাজে লেগেছে? না, ভালোই লেগেছে, তবে তোমাকে এত ভারী সাজে এর আগে দেখিনি তো তাই চিনতে অসুবিধা হয়েছে। সবাই না চিনলে এতটা কষ্ট লাগে না যতটা আপনি আমাকে চিনতে অস্বীকার করলে লাগে। এতটা কষ্ট লাগার কারণ? গম্ভীর কণ্ঠে বলে চয়ন। সুরলা লাজুক হেসে বলে, আপনি আমার কাছে ভীষণ স্পেশাল তাই। চয়ন ভ্রুকুটি করে, কপাল কুঁচকে কিছু একটা ভাবে, তারপর ভারী গলায় বলে, কাল তুমি আবল তাবল বকছিলে কেন? কখন? না জানার ভান করে সুরলা। চয়নও ঘাপটি মেরে বসে নিজের কথায়। ডিনারের আগে কি সব আবল তাবল বকছিলে? বিয়ে, ট্রান্সফার, আরো কি সব? এইসব আপনার কাছে আবল তাবল মনে হয়? অবাক হয়ে বলে সুরলা। চয়ন নির্দ্বিধায় বলে, তাছাড়া আর কি? তোমার সাথে আমার ট্রান্সফার, ঢাকা আসা, বিয়ের কি সম্পর্ক থাকতে পারে? এই পুরো আপনিটার সাথেই আমি মনে মনে সম্পর্কবিদ্ধ হয়েছি। সেখানে আপনার সাথে সম্পৃক্ত সব বিষয়ের সাথে সম্পর্ক তো আপনারই হয়ে গেছে। স্বাভাবিক কণ্ঠ সুরলা। চয়ন ভ্রু কুঁচকায়, প্রশ্নবিদ্ধ গলায় বলে, মানে? কিছু না, সবসময় আপনাকে বোঝানোর দায় নিতে পারবো না আমি। ভেঙচি কাটে সুরলা। উনি ছোট শিশু, সব বোঝাতে হবে। সব কথা বুঝিয়ে বলা লাগে? কিছু কথা আকার ইঙ্গিতেও বুঝে নেওয়া যায়। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যা বলার স্পষ্ট বলো। গম্ভীর গলায় বলে চয়ন। এতক্ষণে সুরলার খেয়াল হয় প্রতিদিনের মতো আজ চয়নের কণ্ঠে চাঞ্চল্য নেই, তার বদলে গম্ভীর্যের আভাস। ব্যাপারটা ভালো থাকে না সুরলার। সে প্রসঙ্গ পাল্টে বলে, আপনার কণ্ঠটা অন্যরকম লাগছে, আপনি ঠিক আছেন? কথা ঘোরাবে না, আগের কথা ক্লিয়ার করো। কণ্ঠটা ভারী হচ্ছে ক্ষণে ক্ষণে। সুরলার ঢোক গেলে। চয়নের গম্ভীরতা তাকে ভীত করেছে। সে চুপ থাকে। চয়ন আবার তাড়া দেয়। সুরলার নীরবতা কাটে না। সুরলার আচরণে চয়নের সন্দেহ হয়। সুরলার সাথে পরিচয়ের পর থেকে জানিটা সে আরও একবার ভাবে। ইতিপূর্বে না লাগলেও কাল সন্ধ্যায় বিয়ের কথা এবং একটু আগে বলা কথাটা মনে আওড়ানোর পর তার ভাবনায় একটাই কথা আসে, তা হলো সুরলা তাকে ভাইয়ের চোখে নয় ভিন্ন চোখে দেখে।
তার জন্য সরলার মনে অনুভূতি জমা আছে। এই অনুভূতি একেবারেই অনাকাঙ্ক্ষিত চয়নের জন্য। সে তো সরলার মনে সুরলার সাথে আলাপ করেছিল। সে যদি জানতো সুরলার মনে তার জন্য কোনো অনুভূতির জন্ম হবে এতে, তবে সে কখনোই আলাপ করতো না সুরলার সাথে। প্রেম শব্দটাকে এড়িয়ে চলে সে। এর পেছনে করুণ কাহিনী আছে। চয়ন চায় না তার জীবনে সেই করুণ কাহিনী আবার রিপিট করুক। তাই প্রেম, ভালোবাসা এবং নারীর থেকে দূরেই থাকে। এই মুহূর্তে চয়নের নিজের ওপর রাগ হয়। কেন সে সরলাকে পিচ্ছি ভাবতে গেল? তার গম্ভীরতা রাগে পরিণত হয়। খট করে ফোন কেটে দেয়। রাগে ফোঁসফোঁস করতে করতে একটা মেসেজ লিখে পাঠিয়ে দেয় সুরলার নাম্বারে। কান থেকে ফোন সরিয়ে ভাবুক হয়ে বসে থাকে সুরলা। চয়নের অদ্ভুত আচরণের মানে খুঁজে পায় না। তখনই ফোনে মেসেজ আসে। চয়নের না দেখে তড়িঘড়ি করে ওপেন করে। আমার মনে হয় এখন আমাদের পরিচয় এবং আলাপচারিতার সমাপ্তি লগ্ন এসে গেছে। আই উইশ আমাদের আর দেখা না হোক। আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলে খুশি হব। একদমই মেসেজটা পড়ে শেষ করে সুরলা। চয়ন এমন মেসেজ দিল কেন? তার মানে কি চয়ন তার অনুভূতি আভাস পেয়ে গেছে এবং এই অনুভূতিকে সায় দিতে চায় না বলেই এড়িয়ে যাবার চেষ্টা করছে? ভয়ানক কিছুর আভাস পায় সুরলা। মনে মনে দোয়া পড়ে এমন কিছু না হোক। সে সইতে পারবে না। নিজের ভাবনার সত্যতা যাচাই করতেই কল দিয়ে বসে। এক নারী সুরলা কণ্ঠ বলে, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। একবার, দুবার, তিনবার, এইভাবে প্রায় 30 বার কল দেয়। প্রতিবারই নারী সিম অপারেটরের একই কথা ভেসে আসে কানে। এবার কান্না পায় সুরলার। সারাদিন কল দিয়ে চয়নকে না পেয়ে বিকেলে ছাদে যায় সুরলা। উদ্দেশ্য চয়নের সান্নিধ্য পাওয়া। চয়ন আসার আগেই পা টিপে টিপে ছাদে গিয়ে এক কোণে লুকিয়ে পড়ে সে। নজর দেয় পাশের ছাদে। চয়ন আসে ঠিক 30 মিনিট পর। কফি মগ হাতে তার। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে স্ত্রীর দৃষ্টিতে চেয়ে রয় আকাশ পানে। পরনে কালো ট্রাউজার আর হলুদ টি শার্ট। মাথার সিল্কি চুল পরন্ত বিকেলের মৃদু বাতাসে দুলছে। আকাশের দিকে তাকিয়ে থেকে খানিক পরপর হাতে থাকা মগটায় চুমুক দিচ্ছে। সুরলা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার ভালোবাসার মানুষটির দিকে। লুকিয়ে লুকিয়ে কয়েকটা ছবিও তুলে নেয়। নিঃশব্দে এগিয়ে যায় রেলিং এর দিকে। চয়নের কাছাকাছি গিয়ে মৃদুস্বরে ডাকে, চয়ন। কারো মুখে নিজের নাম শুনে আকাশ থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। সুরলাকে চোখে পড়ে। সকালের কথা মনে পড়ে। রাগত চাহনি দিয়ে চোখ সরায়। সুরলা অভিযোগের স্বরে বলে, চয়ন, আপনার কি হয়েছে বলুন তো? চোখ বন্ধ কেন আপনার? আমি আপনাকে কতবার কল করেছি, আপনার কোনো ধারণা আছে? এমন বিহেভ করছেন কেন? আর সকালের ওই মেসেজের মানেটা কি চয়ন? একদমই প্রশ্নের দল ছাড়ে সুরলা। তার কথাই চয়নের মুখভঙ্গির পরিবর্তন হয়। সুরলাদের ছাদের দিকে এগিয়ে এসে রাগত স্বরে বলে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করা নিষেধ করেছি না? আর কি চয়ন চয়ন ডাকছেন? নিত নিলয় আমাকে ভাইয়া ডাকে। সেই হিসেবে আপনারা উচিত আমাকে ভাইয়া ডাকার। ভাইয়া ডাকবেন আমায়। চয়নের আপনি সম্বোধন আর ভাইয়া ডাকতে বলাটা পছন্দ হয় না সুরলার। অবাক হয়ে বলে, ভাইয়া? কলমি ভাইয়া, নট চয়ন। ইম্পসিবল, আমি ভাইয়া ডাকতে পারবো না। তড়িৎ বলে সুরলা। চয়ন রাগে ফোঁসফোঁস করতে করতে বলে, লিসেন, ভালোই ভালোই বলছি, দূরে থাকুন আমার থেকে। আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। আপনার উদ্দেশ্য খুব ভালো করে জানা হয়ে গেছে আমার। একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি যে পথে যেতে চাচ্ছেন সে পথে কখনোই যেতে পারবেন না। তাই ভালো হবে আগে থেকে সেই পথ থেকে সরে যান। আমাকে বিরক্ত করবেন না, না হলে আমার খারাপ রূপটাও দেখতে পাবেন। হনহন করে চলে গেল চয়ন। সুরলা ছলছল চোখে চেয়ে থাকে চয়নের যাবার পানে। তার মানে সত্যি চয়ন তার অনুভূতি বুঝতে পেরেছে। সুরলা চাইতো চয়ন তার অনুভূতিগুলোকে বুঝুক, কিন্তু এটা কখনোই চাইতো না যে চয়ন তার অনুভূতি বুঝে তাকে অগ্রাহ্য করুক। সুরলা মন খারাপ নিয়ে সারা বিকেল বসে থাকে ছাদে। গোধূলি নামতেই নিচে নেমে আসে। সোজা রুমে গিয়ে বালিশে মুখ গুজে শুয়ে পড়ে। চোখের পানি আপনা আপনি ঝরে পড়ে বালিশের বুকে। অফিস শেষে বাসায় ফেরে নীতিকা। রুমে গিয়ে সুরলাকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। তার জানা মতে সুরলার অবেলায় ঘুমানোর অভ্যাস নেই। হাত থেকে ভ্যানিটি ব্যাগ রেখে আগায় বিছানার দিকে। সুরলার পাশে বসে। ফোপানোর আওয়াজ শুনতে পায়। সুরলা কাঁদছে, কিন্তু কেন? এই প্রশ্ন তাড়া করে নীতিকাকে। বোনের মাথায় হাত বুলিয়ে সে বলে, সরু, কি হয়েছে? কাঁদছিস কেন? বোনের আওয়াজ শুনতেই সুরলা বালিশ থেকে মুখ ওঠায়। সুরলার লাল হওয়া চেহারা দেখে ঘাবড়ায় নীতিকা। পরম আদুরে কণ্ঠে বলে, কি হয়েছে বল আমায়। কষ্টগুলো আর নিজের মাঝে রাখতে পারে না সুরলা। বোনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, চয়ন আমায় রিফিউজ করেছে। ওর সাথে তোর দেখা হলো কখন?
বিকেলেই অনেক কথা শুনিয়েছে আমায়, বলেছে ভাইয়া ডাকতে, ওর সাথে যোগাযোগ না করতে। আপু আমি ওকে ভালোবাসি, ওকে আমি ছাড়তে পারবো না। কি করব আমি, কিভাবে মানাবো ওকে? ফাঁপাতে থাকে সুরলা। নীতিকা দীর্ঘশ্বাস ছাড়ে, বোনের চোখের পানি মুছে দিয়ে সান্ত্বনা দেয়। শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। এটা নাটক সিনেমা না যে একদিনই ভালোবাসা হয়ে যাবে, এটা বাস্তবতা। আর বাস্তবতায় সময়টাই বেশি প্রাধান্য পায়। নিজেকে সময় দে, সম্পর্কটাকে সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। ও ঠিক বুঝতে পারবে তোর ভালোবাসার কথা। হাল ছাড়িস না, লেগে থাক। আজ হয়তো বুঝতে পারছে না তোর অনুভূতি, একদিন ঠিক বুঝতে পারবে। কবে বুঝতে পারবে? ঠোঁট উল্টে বলে সুরলা। নীতিকা মৃদু হেসে বলে, মুকিফ আমার পেছনে 6 মাস ঘুরেছিল, তারপর ওকে গ্রহণ করেছিলাম। তুইও সময় দে, দেখবি চয়ন ঠিক তোকে গ্রহণ করবে। যদি না করি? তুলে এনে তোর সাথে বিয়ে দিয়ে দিব। আমার বোনটাকে কষ্ট দিয়ে পার পেয়ে যাবে নাকি? বলে বোনের গাল টেনে দেয় নীতিকা। সুরলা ভাবনায় পড়ে, খানিক পর পর ফোপায়। নীতিকা ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে সুরলাকে বুঝিয়ে রুমের বাইরে নিয়ে যায়। বসার রুমে সবার সাথে আড্ডায় মেতে ওঠে। সুরলা খানিকক্ষণের জন্য ভুলে যায় সব। রাত 8টা নাগাদ আড্ডা শেষ হয়। রেহানা জাহান রান্নায় ব্যস্ত হয়ে পড়েন, নিতু নিলয় পড়ালেখায়। নীতিকার কল আসায় সে চলে যায় ফোন হাতে বারান্দায়। মুফিক ফোন দিয়েছে, ঘন্টা 2-এর আগে অন্তত ছাড়বে না। ভালো করেই জানে সুরলা। একাকিত্ব এসে ভর করে তাকে। চয়ন আবার হানা দেয় তার ভাবনায়। চয়নকে নিয়ে ভাবতে গিয়ে মাথায় অদ্ভুত ভাবনা আসে। সে সিদ্ধান্ত নেয় সে অনবরত চয়নকে বিরক্ত করতেই লাগবে। চয়নের কাছে নিজের ভালোবাসা প্রকাশ করে যাবে যতক্ষণ না চয়ন তাকে গ্রহণ করে। চয়নকে বিরক্ত করার মিশনে নামে সে। এখনই চয়নের বাসায় যাবে। যাবার আগে চয়নকে অস্বস্তিতে ফেলবে। চয়নের বাসায় যাওয়ার বাহানা খোঁজে, পেয়েও যায়। খুশি মনে নিতুর কাছে বলে, নিতু শোন না। নিতু পড়ছিল তখন, পড়ায় ব্যাঘাত ঘটায় বিরক্তি চাহনি দেয়। বলে, কি হয়েছে? পড়ায় ব্যাঘাত ঘটাচ্ছ কেন? চিবাদের বাসায় যাবে আমার সাথে? দেনা মনা করে বলে সুরলা। নিতু ভ্রুকুচকে বলে, কেন? কাল পার্টিতে ওর ফোনে যে সেলফি নিয়েছি সেগুলো নেয়ার জন্য। ছবির জন্য ওর বাসায় যাওয়া লাগে নাকি? তুমি দাঁড়াও, আমি ওকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলি পাঠিয়ে দিতে। বলে ফোন হাতে নেয় নিতু। সুরলা বাধা দিয়ে বলে, না না, আমি গিয়ে আনবো, তুই আমার সাথে যাবি। আমার অনেক পড়া বাকি, আমি এখন কোথাও যেতে পারবো না। ছবি আমি ফোনেই নিয়ে নিচ্ছি। ফোন ঘাটতে ব্যস্ত হয় নিতু। সুরলা ছো মেরে ফোন কেড়ে নেয়, চোখ রাঙিয়ে বলে, যদি চুল টানা না খেতে চাস তবে চল আমার সাথে। সুরলার রাগের মাত্রা বাড়তে থাকে, দমে যায় নিতু। আমতা করে বলে, কিন্তু আমার পড়া। ফিরে এসে পড়া শেষ করিস, এখন চল। বলে টেনে বসা থেকে ওঠায় নিতুকে। বিছানায় পড়ে থাকা ওড়নাটা নিয়ে পরিয়ে দেয়। দুজনে চলে যায় চিবাদের বাসায়। কলিং বেল বাজাতে দরজা খুলে চরণ। নিতু আর সুরলাকে দেখে চমকায়, উৎফুল্ল গলায় বলে, আরে নিতু আর সুরলা যে, কেমন আছো? সুরলার সাথে পার্টিতে টুকটাক কথা হয়েছে চরণের, সেই সুবাদে চেনে। ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? সুরলা হেসে জবাব দেয়। নিতু বলে, চিবা আসছে বাস? আছে, আসো ভিতরে। দরজা থেকে সরে যায় চরণ। দুজনে ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে চয়ন আর জোবায়েদা কোনো একটা বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত। জোবায়েদা বলছেন আর চয়ন শুনছে মনোযোগ দিয়ে। নিতু আর সুরলাকে দেখে থামেন জোবায়েদা। সুরলা হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? হেসে বলেন জোবায়েদা। দুজনেই কুশল বিনিময় করে। নিতু চলে যায় চিবার রুমে। চিবা পড়ছে। দুই বান্ধবী আড্ডা জুড়ে দেয়। সুরলা তখনও ড্রয়িং রুমে। জোবায়েদা নানান কথা জিজ্ঞেস করছে সুরলাকে। সুরলা স্বাভাবিক ভঙ্গিতে সব কথার উত্তর দিচ্ছে। ফাঁকে ফাঁকে চয়নের দিকে তাকাচ্ছে। প্রতিবারই চয়ন রাগত চাহনি দিয়ে চোখ সরাচ্ছে। চরণও এসে যোগ দেয় তাদের সাথে। চয়নের অস্বস্তি হয়, সে উঠে যায়, বলে, তোমরা কথা বলো, আমি রুমে যাচ্ছি। হাঁটা ধরে চয়ন। দরজা অবধি গিয়ে পিছু ফিরে মায়ের উদ্দেশ্যে বলে, আমি এখন অফিসের কাজ করব, কেউ যাতে বিরক্ত না করে। চয়নের দৃঢ় বিশ্বাস এচড়ে পাকা সুরে তার জন্য এই বাসায় এসেছে। সুযোগ বুঝে রুমে গিয়ে তাকে জেরা করবে। তাই সে মায়ের উদ্দেশ্যে কথাটা বলে সুরলাকে সতর্ক করে দেয়। যাবার আগে সুরলার দিকে রাগত চাহনি দেয়। সুরলা হেসে চোখ মেরে দেয়। চয়ন হন হন করে চলে যায় রুমে।
শব্দ করে দরজা লাগাই। সেই শব্দ ড্রয়িং রুম অব্দি এসে থাকে। জোবাইদা অবাক হয়ে বলে, চয়নের হঠাৎ কি হলো? অদ্ভুত বিহেভ করছে কেন? চরণ ঘটনা খানিক আঁচ করে শোয়লার দিকে তাকায়। শোয়লাকে ঠোঁট চেপে হাসি আটকে রাখার চেষ্টায় মগ্ন থাকতে দেখে দুয়ে দুয়ে চার মেলায়। তারপর ঘটনা মায়ের চোখ থেকে আড়াল করতে বলে, ভাইয়ের অফিসের কাজ আছে, তাই সম্ভবত দ্রুত চলে গেল। তাড়াহুড়া শব্দ করে ডোর লক করেছে। জোবাইদা ঘটনা আর ঘাটান না, কথায় মন দেয়। এদিকে শোয়লার ভীষণ হাসি পাচ্ছে। জোবাইদার সামনে হাসা উচিত হবে না, আবার কি না কি ভেবে বসেন। হাসি চেপে রাখার চেষ্টা করে, হাসি চেপে রাখা সম্ভব হয় না তার পক্ষে। চিবার কাছে যাওয়ার বাহানায় উঠে যায়। ড্রয়িং রুম থেকে বেরিয়ে ফিক করে হেসে দেয়। আস্তে আস্তে এগোয় চয়নের রুমের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে নক করে, সাড়া পায় না। আবার নক করে। ভেতর থেকে চয়নের রাগত কণ্ঠ ভেসে আসে, ডোন্ট ডিস্টার্ব মি। সুরলা আবার নক করে, অনবরত নক করতে থাকে। না পারতেই চয়ন এসে দরজা খোলে। সুরলাকে কয়েকটা কথা শোনাবে সে, এই মনোভাব তার। দরজা খুলে সামনে কাউকে দেখতে পায় না। চোখ বোলাতে গিয়ে দরজার সামনে মেঝেতে একটা সাদা চিরকুট চোখে পড়ে। চিরকুটটা তোলে চয়ন, চোখ বোলায় তাতে। তুমি যদি ভেবে থাকো ফোন বন্ধ করে আমাকে দেখেও না দেখার ভান করে পার পেয়ে যাবে, তবে তুমি ভুল ভাবছো। আমি তোমাকে ভালোবাসি। যতক্ষণ না তুমি আমাকে গ্রহণ করছো ততক্ষণ তোমার পিছু ছাড়ছি না। আমার সাথে রুড বিহেভ না করে আগের মতো নর্মাল বিহেভ করো, নয়তো আজ তোমার বাসায় এসছি, অন্যদিন ইতি তোমার কিপ্টি। চিবার রুম থেকে সোরার হাসির আওয়াজ আসে। রাগে ফেটে পড়ে চয়ন। ইচ্ছে করে এখনই গিয়ে দুটো থাপ্পড় দিয়ে আসতে, কিন্তু মা বোনের সামনে মান মর্যাদা সব হারাবে। চিরকুটটা টুকরো টুকরো করে ছিঁড়ে বিনে ফেলে দেয়। অতীত মনে পড়ে যায়। রাগের মাত্রা বাড়ে, নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে খানিক পরে। তখন কি না কি করে বসে। তার আগেই বাসা থেকে বেরিয়ে ছাদে চলে যায়। অন্ধকার আর নিকোটিনের ধোঁয়ায় নিজেকে ডোবায়। ঘড়ির কাঁটায় রাত 10:40। চোখ বন্ধ করে চুপচাপ দোলনায় বসে আছে সুরলা। কানে গোজানো ইয়ারফোনে লো ভলিউম বাজছে কাজল নদীর জলে গানটা। চয়নের গুনগুন করা গাওয়া এই গানটা মুগ্ধ করেছে। সেই দিনের পর থেকে এটা সুরলার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। গানের প্রতিটা লাইনে সুরলা চয়নকে অনুভব করছে। ঠোঁটের কোণে মৃদু হাসিটা উকি দিচ্ছে বারংবার। চিবাদের বাসা থেকে এসেছে কিছুক্ষণ আগেই। চিবার থেকে ছবি নিয়ে ফেরার কথা থাকলেও ফেরে না তারা। জুবাইদা কিছুতে ডিনার করা ছাড়া ওদের যেতে দেবেন না। এক প্রকার জোর করেই রেখে দেন। না চাইতেও নিতু আর সোয়ালাকে চিবাদের বাসায় ডিনার করতে হয়। হাসি আড্ডার মাঝে ডিনার শেষ করে তারা বাসায় ফিরেছে। এর মাঝে একবারও চয়নের দেখা পায়নি সুরলা। খেতে বসে নিতু চয়নের কথা জিজ্ঞেস করলে জুবাইদা জানান চয়ন বন্ধুদের সাথে ডিনারে গেছে, ফিরতে দেরি হবে। তাই চয়নের সাথে দেখা হওয়ার আশা বাদ দিয়ে সুরলা ফিরে আসে। গান শেষ হয়। সুরলা চোখ খুলে চারিদিকে চোখ বোলায়। ফোনের সময় দেখে। হুট করে চয়নকে কল দিয়ে বসে। একটু জ্বালানো যাক। প্রথমবার বন্ধ পায়, আবার চেষ্টা করে, আবারও বন্ধ পায়। খানিক অপেক্ষা করে, তারপর আবার কল দেয়। ভাগ্য সহায় থাকায় এবার কল যায়। সম্ভবত তার কল দেওয়ার মাঝেই ফোন সুইচ অন করেছে। সুরলা হাঁপ ছাড়ে। এবার ধরলেই হয়। এবার প্রথমবার রিসিভ হয় না, দ্বিতীয়বার কল দিলে কেটে দেয়। সুরলা অনবরত কল দিতে থাকে। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে কল রিসিভ করে চয়ন। কানে দিয়ে এক ধমক দেয়। সমস্যা কি আপনার? বিরক্ত করছেন কেন? দেখছেন কল কেটে দিচ্ছি, তাও কল দিচ্ছেন কেন? বাসায় এসে পাগলামি করে শান্তি হয়নি আপনার? এখন ফোনেও জ্বালাবেন? সুরলা ভটকায় না, অনরতার সাথে বলে, হ্যাঁ জ্বালাবো, একবার নয় 100 বার। কি করবেন আপনি? দেশে শুধু পুরুষ নির্যাতন আইন থাকলে নির্দ্বিধায় উত্ত্যক্ত করার অপরাধে মামলা ঠুকে দিতাম। হুমকি দেওয়ার মতো শোনায় কথাটা। সুরলা শব্দ করে হেসে দেয়, বলে, লাভ হতো না খুব একটা। আপনার মতো তারাও আমাকে পিছিয়ে ভাবতো। রিপোর্টটি নিলেও মামলা ডিসমিস হয়ে যেত সন্নিকটে। আপনাকে 1000 বার বলার পরেও আপনি আমাকে অ্যাডাল্ট বিশ্বাস করেননি। তারা কিভাবে বিশ্বাস করবে? এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। যাকগে, ঘটনার বার্তা চাই না আমি। আমাকে বিরক্ত করা ছেড়ে দিন। আমার বাসায় এসে উদ্ভট কাণ্ড করা বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। এত সব করে আর যাই হোক ভালোবাসার মূল্য পাবেন না, উল্টো যা আছে তাই হারাবেন। বলে কল কেটে দেয় চয়ন। নিজেকে স্বাভাবিক রাখার তুমুল চেষ্টা করছে। বারবার অতীত তাড়া দিচ্ছে। সে চাচ্ছে ভালোভাবে সুরলাকে ফিরিয়ে দিতে, কিন্তু মেয়েটা বোঝার চেষ্টাই করছে না। কল কেটে দেওয়ার মিনিট খানেকের মাথায় আবার কল করে বসে সুরলা। চয়নের রাগ তখন ঊর্ধ্বে। দাঁত কটমাট করে ফোন রিসিভ করে।
চোয়াল শক্ত করে রাগত কণ্ঠে বলে, বিন্দু পরিমাণে আত্মসম্মান থাকলে মানুষ এতটা বেহায়া হয় না। এতটা বেহায়া কেন আপনি? লজ্জা আর দ্বিধা হয় না এতবার নিষেধ করার পরও আমাকে বিরক্ত করতে? আপনার মতো গায়ে পড়া মেয়ে আমি দুটো দেখিনি। নিয়ন্ত্রণ হারার আগে কি বলছে নিজেই জানে না চয়ন। এতটা কঠিন কথা এর আগে কেউ বলেনি সুরলাকে, প্রথম কেউ বলল, তাও সে তার ভালোবাসার মানুষ। সুরলা গলা কাঁপে, বোঝানোর চেষ্টা চালায় তখনও। চয়ন, সুরলাকে থামিয়ে ধমকে ওঠে চয়ন। আপনি নির্লজ্জতা দেখে অবাক হচ্ছি আমি। এত কথা বলার পরও আপনি কথা বলছেন? এতটা নিচু মানুষ হয়? আচ্ছা বলুন তো, আপনার সমস্যাটা কি? কি করলে আমার পেতো ছাড়বেন? সুরলার চোখের কোণে জলেরা ভিড় করেছে। সে ভরাট গলায় বলে, আপনাকে ভালোবাসাই আমার সবচেয়ে বড় সমস্যা। আপনার ভালোবাসা পেতে চাওয়াই আমার সমস্যা। চয়ন বাঁকা হাসে, তাচ্ছিল্যের সুরে বলে, আপনার মতো মেয়েরাই পারে এত নাটক করতে, সিনেমাটিক ডায়লগ বলে ছেলের ফাঁদে ফেলতে, ছেলেটাকে কাবু করে কয়েকদিন ক্রেডিট কার্ড হিসেবে ইউজ করে টিস্যুর মতো ছুঁড়ে ফেলতে। আপনারা সবাই স্বার্থপর, কাউকে ভালোবাসতেই জানেন না। আমাকে যে ভালোবাসার বুলি শোনাচ্ছেন, এটাতেও নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে। আচ্ছা, আপনি কি দেখে ভালোবেসেছেন? আমার টাকা, ভালো জব, নাকি অ্যাট্রাকটিভ বডি? কোনটা বলে ফেলুন। জানেন, আমার কাছে বেশ টাকা আছে। আপনার কত টাকা লাগবে? কত অর্থের বিনিময়ে আমার পেছু ছাড়বেন বলুন, আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। তাও দয়া করে আমাকে বিরক্ত করবেন না। গত 2 দিনে আমি ফেড আপ হয়ে গেছি, আর সব ঢং দেখতে পারছি না। অ্যামাউন্ট কত আপনার? ফুপিয়ে কেঁদে ওঠে সুরলা, উত্তর দেয় না। চয়ন তখনও রাগে হিতাহিত জ্ঞান শূন্য। সুরলার ফুপিয়ে কান্নার ভেলকি তার কান অবধি যায়। অতীতে পাওয়ার শিক্ষা তাকে বলে, এটা অভিনয় ছাড়া আর কিছুই নয়। সে শব্দ করেই হেসে ওঠে, বলে, আপনারা মেয়ে আর কিছু না পারলে অভিনয়টা ভালোই পারেন। মানুষকে কাবু করার চোখের পানি যেন আপনারা সবসময় তৈরি রাখেন, রঙে ঢঙে অজুহাত বানিয়ে ফেলেন, যাতে মানুষ আপনাদের ভালো আর সঠিকভাবে। তবে আর যাই হোক, আমার কাছে আপনাদের চলনা একদম পরিষ্কার। আপনি যদি ভেবে থাকেন আপনার কান্নার শব্দ শুনে আমি গলে যাব, তবে আমি দুঃখিত, আপনার ভাবনা ভুল। আমি গলছি না। তাই এই নাটক বন্ধ করে আপনার অ্যামাউন্ট বলুন। কত টাকা হলে আপনি বিদায় হবেন? বিশ্বাস করেন আমি কাউকে বলবো না। সুরলা তখনও নীরবে কাঁদতে ব্যস্ত। চয়ন তার টপিকেই অনর। আচ্ছা, একটা সত্য কথা বলুন তো, শিবার বার্থডে পার্টিতে আপনি এমন নর্তকী সেজেছেন কেন? আমার জন্য নিশ্চয়ই, যাতে আমি আপনার প্রতি আকর্ষিত হই। আপনারা মেয়েরা এত নিচু কিভাবে হতে পারেন? মানুষের অনুভূতি নিয়ে খেলা আপনাদের নেশা। আমার ভাবতেই রাগ লাগে আমি আপনার সাথে যেচে কথা বলেছি। ছি, হাউ চিপ আই অ্যাম। আপনাদের মতো মেয়ের মুখোশ ইতিপূর্বে দেখার পরও কেন চিনলাম না, ভাবতেই রাগ লাগছে। যাকগে, এখন আপনার অ্যামাউন্ট বলুন। আপনার নর্তকী সাজের দামটাও বলবেন। আফটার অল আমার জন্যই সেজেছেন। সুরলা নীরবে চোখের পানি ফেলে। চয়ন তাড়া দেয়, কি হলো বলুন? লজ্জা করছে বলতে? অবশ্য আপনার তো লজ্জাই নেই। সুরলা গলা দিয়ে কথা বের হয় না, গলা কাঁপে। বহু কষ্টে ভেজা গলায় বলে, আই এম সরি, আমি যদি আপনাকে ভালো না বাসতাম। বলে কল কেটে দেয়। হাঁটুতে মুখ বুজে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নার শব্দ হয় না, নীরবে ফেলে যায় অশ্রু। চয়নের বলা প্রতিটা কথা তার বুকে তীরের মতো বিঁধেছে। বুকটা ভারী হয় তার। রাতটা কেঁদেই কাটায়। নীতিকা ঘুমানোর জন্য ডাকতে এলে কোনো মতে নিজেকে স্বাভাবিক করে বাহানা দিয়েছে। সকাল হতেই ব্যাগ গুছিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। ঘুমে থাকায় কেউ টের পায় না। নিরুদ্দেশ ঘুরে বেড়ায় এদিক ওদিক। সব কিছু অসহ্য লাগে তার কাছে। সকাল 7টা নাগাদ ঘুম ভাঙে নীতিকার। আর মোড়া ভেঙে উঠে বসে, তাকায় পাশে। সুরলার ঘুমানোর জায়গাটা খালি পায়। কাল বারান্দায় বসেছিল, কয়েকবার ডাকার পরও আসেনি। চোখে ঘুম ভর করায় কাল বিছানায় গা এড়িয়ে দিতেই ঘুম নেমেছে চোখে। এরপর আর কোনো খেয়াল ছিল না। সম্ভবত বারান্দায় ঘুমিয়েছে সুরলা, ভাবে নীতিকা। বিছানা ছেড়ে বারান্দার দিকে এগোয়। বারান্দার দরজায় দাঁড়িয়ে 4-5টা চোখ বুলিয়ে সুরলাকে পায় না। রুমে ফিরে আসে। রুমের দরজা খোলা দেখে ধরে নেয় সুরলা উঠে গেছে। হতে পারে রুমের বাইরে বা মায়ের সাথে জগিং গেছে, ফেরেনি হয়তো। এসব ভেবে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়ে 8টা নাগাদ ড্রয়িং রুমে আসে। রেহানা জাহান তখন টেবিলে নাস্তা সাজাচ্ছেন। রেহানা জাহানের স্বামী নাবিদ আহমেদ চেয়ারে বসে পত্রিকায় চোখ বোলাচ্ছেন। নীতিকাকে রেহানা বলেন,
তুই একা উঠলি কেন? সরুকে উঠিয়ে আনলি না কেন? নীতিকা চেয়ারে বসতে বসতে উত্তর দেয়। সরলা রুমে নেই। তোমরা জগিংয়ে যাওনি? পাটা ব্যথা করছে তাই যায়নি আজ। ও কি একা গেল? বললেন রেহানা। নীতিকা ভ্রুকুসকে বলে, ও একা কখনো যায় না। রুমেও নেই, জগিংও যায়নি, গেল কোথায়? নাবেদ আহমেদ পত্রিকা থেকে চোখ উঠিয়ে বলেন, নিতুর রুমে গিয়ে ঘুমাচ্ছে কিনা দেখো। খাবার ছেড়ে উঠে যায় নীতিকা। নিতু রুমে গিয়ে দেখে পায় না। সরলার ব্যাগও নেই। ব্যাগপত্র গুছিয়ে গেল কোথায়? পুরো বাসা খুঁজে সরলার দেখা মেলে না। কল দিলেও দেখে ফোন বন্ধ। সবাই চিন্তায় পড়ে যায়। রেহানা বোনের কাছে ফোন দিয়েও ওখানে গেছে কিনা জিজ্ঞেস করে। নেতিবাচক উত্তর আসে। চিন্তা এসে আঁকড়ে ধরে তাদেরও। জগিং, পার্ক, ছাদ এদিক ওদিক খুঁজেও পায় না। সাবিনা আর রেহানা রীতিমতো কান্না জুড়ে দিয়েছেন। শোলার বাবা তানভীর মাহমুদের কানে কথাটা যেতেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। স্ত্রীর মতো ভেঙে না পড়ে নিজেকে শান্ত রেখে চিন্তায় মগ্ন হন। মাথায় আসে শোলার বন্ধুদের কথা। কল দিয়ে বসেন শোলার বান্ধবী রাসনার নাম্বারে। প্রথমবারে রিসিভ হয় না, দ্বিতীয়বারে রিসিভ হয়। রাসনা সালাম দেয়। তানভীর সাহেব কোনো ভনিতা না করেই বলেন, সুরলা আছে তোমার সাথে? হ্যাঁ, সুরলা আমার সাথেই আছে। হাফ ছাড়েন তানভীর আহমেদ। তারপর তরিত বলেন, তোমরা এখন কোথায় আছো? ঠিকানা বলো, আমরা আসছি। রাসনা ঢোক গেলে পাশে বসা কানারত শোলার দিকে চোখ বোলায়। এখন এখানে এলে লঙ্কা কাণ্ড হয়ে যাবে। কেঁদে কেটে শোলার চেহারার ভয়াবহ অবস্থা। রাসনা তরিত বলে, সুরলা আমার বাসায় আছে, একদম ঠিক আছে। আপনার আশা লাগবে না আঙ্কেল। কখন গেছে? এই তো সকালে। ওকে ফোনটা দাও তো, আমি কথা বলি। রাসনা সুরলাকে ইশারায় কথা বলবে কিনা জিজ্ঞেস করলে সুরলা নিষেধ করে। এই অবস্থায় সে কথা বলতে পারবে না। রাসনা বুঝতে পারে সুরলার অবস্থা। সে বলে, আঙ্কেল, সুরলা তো ওয়াশরুমে গেছে, এলে ফোন দিতে বলি। আচ্ছা, আমি অপেক্ষায় আছি। ফোন রাখেন তানভীর সাহেব। মেয়ের সাথে কথা না বলা অবধি তার মন শান্ত হচ্ছে না। কান থেকে ফোন সরিয়ে রাসনা বান্ধবীর দিকে তাকায়। কেঁদে কেঁদে সুরলার নাক মুখ ফুলিয়ে কি করেছে। চয়নের ওপর ভীষণ রাগ হচ্ছে তার। মেয়েটা রিজেক্ট করার হলে ভালোভাবে বললে তো এত বাজে কথা বলার কি দরকার ছিল। শোলার ফোনে রেকর্ডার অন থাকায় চয়নের সব কথাই রেকর্ড হয়েছে। সকালে যখন শোলা ফোন দিয়ে কেঁদে কেঁদে এক পার্কে যেতে বলে, তখন তড়িঘড়ি করে সেখানে যায় রাসনা। বান্ধবীকে কাঁদতে দেখে ভরকায়। কারণ জিজ্ঞেস করে। কান্নার বেগে কথা বেরোয় না সুরলার। ফোন এগিয়ে দেয় বান্ধবীর হাতে। স্ক্রিনে ভাসছে রেকর্ড লিপি। ক্লিক করে সব শোনে রাসনা। রাগে ইচ্ছে করছিল চয়নকে খুন করতে। রাগ ক্ষোভ মনে চেপে বান্ধবীকে সান্ত্বনা দেওয়ায় মন দিয়েছিল তখন। বুঝিয়ে নিজের বাসায় নিয়ে আসে। ঘুমে থাকায় তার বাসার কেউ টের পায়নি। পিয়ামকেও ফোন দিয়ে আসতে বলেছে। কলিং বেল বাজে। রাসনা গিয়ে দরজা খুলেছে। পিয়াম এসেছে। রাসনাকে দেখে পিয়াম হুলুস্থুলুস হয়ে যায়। কি হয়েছে? এত জরুরি তলব করলি কেন? ফোন দিয়ে বাসায় আসতে বললি, কারণটা বলবি না? ঘটনা কি? ঘুম লেগে থাকা পিয়ামের চেহারার দিকে চোখ বোলায় রাসনা। ঘুম চোখেই দৌড়ে এসেছে। পরনের কাপড়ও ছাড়েনি। 3 কোয়ার্টার পরনে। রাসনা মৃদুস্বরে বলে, সুরটা খুব কাঁদছে, একেবারেই ভেঙে পড়েছে। আমি পারছি না ওকে সামলাতে। সুরলা কাঁদছে কেন? কি হয়েছে ওর? ও তোর বাসায় কেন? ও তো চরণ বোনের জন্মদিন পার্টিতে উপলক্ষে খালার বাসায় গেছে। ওইখানে কিছু হয়েছে? চরণ কিছু বলেছে? হুলস্থুল হয়ে একদমে প্রশ্নের দলা ছুঁড়ে থামে পিয়াম। দরজায় দাঁড়িয়ে ধীরে সব কথা খুলে বলে। সব শুনতেই চেহারায় রক্তিম আভা দেখা দেয় পিয়ামের। রাগত স্বরে বলে, ওই লোক নিজেকে কি মনে করে? কোথাকার কোন শাহরুখ খান হয়েছে যে আমার বান্ধবীকে এমন কথা বলার সাহস পায়? ইচ্ছে করছে গিয়ে পিটিয়ে আসি। বলে সিঁড়ির দিকে পা বাড়ায়। রাসনা হাত চেপে টেনে ধরে। সুরটাকে সামলে আগে। আঙ্কেল ফোন দিয়ে আসতে চাইছেন, ওনারা চিন্তা করছেন। সুরলাকে দিয়ে কথা না বলিয়ে দিলে ওনারা চলে আসবেন বাসায়। তখন সুরলাকে কাঁদতে দেখলে ব্যাপারটা কেমন হবে? তার চোখে একটু শান্ত কর প্লিজ। অনুরোধ ঝেড়ে পড়ে রাসনার কথায়। পিয়াম খানিক ভেবে বাসায় ঢোকে। রাসনার রুমে গিয়ে শোলাকে কাঁদতে দেখে। এগিয়ে যায় বান্ধবীর দিকে। পাশে বসে সান্ত্বনা দেয়। নানানভাবে বোঝায়। বাবার সাথে কথা বলাতে রাজি করায়। চোখ মুছে নিজেকে খানিক স্বাভাবিক করে বাবার সাথে কথা বলে। খালা, মা, নীতিকা সবার সাথে কথা বলে। হুট করে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে বলে, আজ পিয়ামের জন্মদিন তো,
তাই আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করছিলাম। পিয়ামকে সারপ্রাইজ দিতেই সকাল সকাল আমি রাশনার বাসায় এসে পড়লাম। সেই সাথে বান্ধবীর বাসায় 2 দিন থাকবে বলেও জানায়। সোহেলার সাথে কথা বলে সবাই নিশ্চিত হয়। সোহেলাকে না পাওয়ার খবরটা নিতুর কাছ থেকে শুনে চিবা সকালে নাস্তা করতে বসে সবার সামনে বলে কথাটা। জোবায়েদা আফসোস করে, ফিরে পাওয়ার দোয়া করে। চরণ ও সায় জানায়। চয়ন না শোনার ভান করে, যেন কে আসলো কে হারালো তা শুনতে চায় না সে। চরণ ভাইয়ের পাশে বসা ছিল। ভাইয়ের চেহারায় চোখ বোলায়, চেহারায় কোনো আফসোসের লেশ মাত্র নেই, যেন সোহেলাকে না পেলেই বাঁচে সে। চরণ ভাইয়ের কাছে ঘেঁষে বলে, কোথায় সুরলার নিখোঁজ হওয়ার পেছনে তোমার হাত নেই তো? তুমি কিছু বলনি তো ওকে? খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায় চয়ন, চোখ রাঙিয়ে বলে, চুপচাপ খা। চরণ বুঝে যায় এতে তার ভাইয়েরই হাত আছে। সে দীর্ঘশ্বাস ছাড়ে। এক মেয়ের জন্য আর কতজনকে আঘাত করে ক্ষান্ত হবে কে জানে। কবে আবার কাউকে জীবনে আসতে দেবে। সোহেলাকে তার 2 বন্ধু মিলে বোঝায়। সোহেলা কখনো শান্ত হয়, কখনো আবার অপমানে কেঁদে ওঠে। ভালোবাসার অপরাধে এত অপমানিত হতে হবে ভাবেনি সে। চয়নের বলা কথাগুলো মনে পড়তে কান্না পাচ্ছে তার। বিশেষ করে নর্তকীর সাথে সোহেলার তুলনা করাটা। তার ভালোবাসাকে টাকা দিয়ে মাপতে চাইছে চয়ন। টাকার বিনিময়ে সোহেলাকে ভালোবাসা থেকে দূরে রাখতে চেয়েছে। ব্যাপারটাকে কষ্ট দেয় সোহেলাকে। অপমানে সোহেলার মরে যেতে ইচ্ছে করছে। চয়ন যে এত কঠিন ভাষায় কথা বলতে পারে তা জানা ছিল না সোহেলার। দিন যায় এসবের ভাবতেই। রাত নামে। পিয়াম সোহেলাকে বুঝিয়ে চলে যায় বাসায়। সোহেলার রুম থেকে বেরোয় না। সোহেলার সাথে রাসনার মা বোন দেখা করতে এলে রাসনা এটা সেটা বলে রুমের দরজা থেকে ফিরিয়ে দেয়। বান্ধবীকে আগলে রাখে সে। 2 দিন কাটে এইভাবে। সোহেলা খানিক স্বাভাবিক হয়ে বাসায় ফিরে আসে। শুরু সত্যি করে বলতো, সেদিন কি হয়েছিল? বাসা থেকে অমন না বলে বেরিয়ে গেলি কেন? সোহেলার বাসায় আসার দিন রাতে অফিস থেকে খালার বাসায় আসে নীতিকা। ঘুমাতে গিয়ে সোহেলার মাথায় বিলি কেটে বলে কথাটা। সোহেলা স্বাভাবিক ভঙ্গিতে বলে, বললাম না প্রিয়ামের জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ দিতে বেরিয়ে গেছি। ওখান থেকে বাসায় যাব তাই ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম। নীতিকা সোহেলার দিকে সন্ধিহান চোখে তাকিয়ে বলে, আমার কেন যেন মনে হচ্ছে পিয়ামের জন্মদিন নয়, অন্য কোনো কারণে তুই বাসা থেকে বেরিয়েছিলি। সত্যটা বল আমায়। এটাই সত্য, আর কোনো সত্য নেই। তোমার মাথায় শুধুই উদ্ভট চিন্তা আসে। এড়িয়ে যেতে চায় সুরলা। নীতিকা সোহেলার দিকে ভালো করে পরখ করে বলে, তোর চোখ মুখ দেখে মনে হয় খুব কেঁদেছিস, আর চোখের নিচে কাঁচে পড়েছে। কি হয়েছে তোর? চয়ন কিছু বলেছে? চয়নের নাম শুনতেই পুরনো ঘা তাজা হয়। কান্নার দলা বেরিয়ে আসতে চায়। সে গলায় চেপে বলে, কেউ কিছু বলেনি, আর না কোনো সমস্যা হয়েছে। রাশনার বাসায় রাত জেগে মুভি দেখেছি। তুমি তো জানোই আমি কত ইমোশনাল। একটু ইমোশনাল সিন দেখলেই কেঁদে ভাসাই। কাল রাতে একাই মুভি দেখে খুব কেঁদেছি, তাই চোখ ফোলা লাগছে। আর ডার্ক সার্কেল রাত জাগার জন্যই। সব কনফিউশন ক্লিয়ার করলাম। এবার আমি ঘুমোবো। বিলি কাটো তুমি। বলে পাশ ফিরে সই। নীতিকা আরও কিছু বলতে চায়, ঘটনা জানতে চায়, পারে না। সুরলা তখন চোখ বন্ধ করে ঘুমের ভান করে থাকতে ব্যস্ত। দিন পেরে সুরলা আগের মতো চঞ্চলা হয়ে যায়। হেসে খেলে বেড়ায় সবার সাথে। দিন শেষে রাতের মধ্যপ্রহরে ঘুমাতে গেলে একাকিত্বের সাথে চয়নের ভাবনা এসে জড়ায় তাকে। সে চায় চয়নকে ঘৃণা করতে, কিন্তু ঘৃণা আসে না মনে। চয়নের প্রেমাশক্তি থেকে নিজেকে দূরে রাখতে ফোন আর ল্যাপটপ থেকে চয়নের ছবি, নাম্বার সহ সব ডিলিট করে দেয়। বেহায়া মন মানে না। ফেসবুকে গিয়ে চয়নের আইডি খুঁজে চয়নকে দেখে আসে। এমনি করে যায় সপ্তাহখানিক। তারপর হুট করেই তার মন শক্ত হয়ে যায়। চয়নের করা অপমান নতুন করে তার আত্মসম্মানে আঘাত আনে। যখনই চয়নের বলা কথাগুলো মনে পড়ে তখন সে প্রতিজ্ঞা করে দ্বিতীয়বার চয়নের সামনে যাবে না। নিজের ভালোবাসা প্রকাশের চেষ্টা করবে না। ভালোবাসা যদি সম্মান কাড়ে, বেহায়া আত্মসম্মানহীন করে, তবে সে ভালোবাসা থেকে দূরে থাকাটাই উচিত। সুরলা তার খালার বাসায় যাওয়া বন্ধ করে দেয় যদি চয়নের সাথে দেখা হয়ে যায় এই ভয়ে। ঈদ আসে। ঈদের সপ্তাহখানেক আগে কেনাকাটা করতে যমুনা ফিউচার পার্ক শপিং মলে যায় সুরলা। সাথে মা আর ভাইও আছে। ঘুরে ফিরে ড্রেস দেখছে সুরলা। একটা ড্রেস দেখছে আর মাকে জিজ্ঞেস করছে, তো মা এটা কেমন? খানিক বড় করে সাবিনা বলেন, অন্যগুলো দেখ। বেশ চুজি সাবিনা। যে কোনো কিছু সহজে পছন্দ হয় না।
সুরলা অন্য ড্রেস দেখায় মন দেয়। হুট করে কেউ পেছন থেকে ডেকে ওঠে, সুরলা আপু। সুরলা সাবিনা দুজনেই পেছনে তাকায়। দুটো মেয়ে আর একটি ছেলে দাঁড়িয়ে আছে। সাবিনা পরখ করে চেনার চেষ্টা করে। তিনজনের মাঝে একটা মেয়েকে চেনে। মেয়েটা নিতুর বান্ধবী, পাশের বিল্ডিং এ থাকে। নামটা মনে পড়ে না। কবে যেন নিতুদের বাসায় দেখা হয়েছিল মেয়েটার সাথে। চিবা সাবিনার দিকে তাকিয়ে হেসে সালাম দেয়, কুশল বিনিময় করে। বাকিদের না চিনতে পারায় সাবিনা বলেন, এদের তো চিনলাম না। চিবা তার সাথে থাকা ছেলে মেয়ে দুটোকে দেখিয়ে বলে, আমার মেজো ভাই চরণ আর কাজিন তিশা। সবাই একে অপরের সাথে কুশল বিনিময় করে। সুরলা বলে, তা তোমরা এখানে কি করছো? ঈদের কেনাকাটা করতে আসা। জবাব দেয় চিবা। চরণ বলে, তোমরাও ঈদের কেনাকাটা করতে এসেছো? হ্যাঁ, জবাব দেয় সুরলা। টুকটাক কথাবার্তা সেরে অন্যদিকে চলে যায় চিবারা। পুরোটা সময় চরণ সুরলাকে পরখ করেছে। সুরলার চোখে মুখে তার ভাইয়ের জন্য ফিলিং খুঁজে পায় না। যাবার আগে সুরলার কাছে গিয়ে ধীর কণ্ঠে বলে, চয়ন ভাইয়ের বিয়ের ঈদের পর তোমরা দাওয়াত রইল। চয়নের কথা শুনতেই হাসি মুখটা নিমেষেই চুপসে যায়। পুরো ঘা তাজা হয়। কষ্ট আর দলা বেঁধে বেরিয়ে আসতে যায়। বেরিয়ে আসতে দেয় না সুরলা। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় মত্ত হয়ে কৃত্রিম হেসে বলে,